এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে সোমবার কদমতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান, সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত। এই সভার প্রধান বক্তা মানিক সরকার কেন্দ্রের বিজেপি এবং কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। দেশকে বাঁচাতে গেলে পর বিজেপিকে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল যারা বাইরে থেকে রিমোটে নিয়ন্ত্রণ করে, তাদেরকে সরকারে আসতে দেওয়া যাবে না। দিল্লিতে একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার তৈরি করতে হবে, যে সরকার দেশের আপামর জনগণ, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট বাজারি ব্যবসায়ী, দেশপ্রেমিক যে মানুষ, আমাদের যুবক যুবতী, ছেলেরা মেয়েরা যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের স্বার্থে এমন একটি সরকার তৈরি করতে হবে যারা ন্যূনতম কার্যকরী করা সম্ভব এরকম একটা কর্মসূচি হাতে নিয়ে তার রূপায়ণের জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকবে। কারণ তারাই জনগণের প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত অর্থে দেশপ্রেমিক। লোকসভার নির্বাচন আমাদের সামনে উপস্থিত হয়েছে। 11 তারিখ থেকে এপ্রিলের এই ভোট শুরু হবে, 7 দফায় ভোট হবে। দেশের অবস্থাও ভালো, ভালো কি করে হবে? দেশ যে চালায় দিল্লি, ওটা হচ্ছে মাথা, রাজ্য যে চালায় লেজ, এটা হচ্ছে রাজ্য। মাথায় লেজ চালায় না লেজ মাথা চালায়। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম এই সরকারটা আসার পর 10-15 বার বেড়েছে। সাংসদরা, জিতেন চৌধুরীরা, শঙ্কর দত্তরা, মোহাম্মদ সেলিমরা এবং আরো অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা তারা প্রশ্ন তুলছেন, আরে এটা কি করছেন? পেট্রোলের দাম যদি বাড়বে, ট্যাক্সও বসানো হলে দাম বাড়বে। আছেন এখানে অনেকে স্কোর করেছেন, আমাদের পরিবারের লোক করেছেন, মানে বামফ্রন্ট সমর্থন করে রাখি না। তাদের প্রভারী মহারাষ্ট্র থেকে এসছেন, আরএসএস এর হেডকোয়ার্টার ত্রিপুরা দখল করতে হবে যে কোনো মূল্য। ভোটের মিটিং, মাথায় টুপি লাগিয়ে সাদা কাগজের নাম্বার নিয়ে মাইকের সামনে ধরে বলছেন, এই যে নাম্বার, এই নাম্বারে মিস কল দিলে পর আমরা সরকার তৈরি করার পর চাকরি যখন দেব, যার কল আগে পৌঁছবে সেই আগে চাকরি দেবে। কেউ পেয়েছেন মিস করেছে আপনি? তাদের যে নির্বাচন ইস্তেহার, ভিশন ডকুমেন্ট, ভিশন ডকুমেন্টের বাংলা বললে স্বপ্ন দলিল, আসলে স্বপ্ন দলিল। কেউ বলতে পারবেন নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি আমরা দিয়েছি অবাস্তব, যা আমরা কার্যকরী করতে পারিনি। প্রতিশ্রুতির বাইরে গিয়ে কাজ করেছি, কম বলেছি, বেশি করার চেষ্টা করেছি, মিথ্যা কথা বলেছি এবং
তাদের এই যে বিশাল ডকুমেন্ট তৈরি করে দিয়েছে যে ছেলেটি, এটা বিজ্ঞান বুদ্ধিমান বিবেচক ছেলে। আমি গত পরশুদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, একটা ভিডিও রেকর্ডিং বাজিয়ে শোনাচ্ছে। আইপিএফটি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অনন্ত দেববর্মা। সোমবার পিসিসি সভাপতির বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি যোগদান করেন। তাকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সোমবার প্রদেশ কংগ্রেসে যোগদান করলেন আইপিএফটির প্রাক্তন নেতা অনন্ত দেববর্মা। এদিন পিসিসি সভাপতির বাসভবনে গিয়ে কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। তাকে দলে বরণ করে নেন পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অনন্ত দেববর্মার সঙ্গে প্রায় 500 জন কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। বহু মানুষ প্রশ্ন করছিল কবে অনন্ত দেববর্মা যোগদান করবেন। সোমবার তিনি কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানিয়ে দলে যোগদান করেন। এই কথা জানান পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের বিরোধিতা করে এই দলত্যাগ বলে জানান তিনি। আগামী দিনে আরো বেশ কয়েকজন যোগদান করবেন বলে আশা ব্যক্ত করেন পিসিসি সভাপতি। मैं सबको धन्यवाद कहना चाहता हूं कि इतनी छोटी नोटिस पे आप आए, आपको थोड़ा इंतजार करना पड़ा। हम सब जानते हैं कि पिछले 1-2 दिन से एक हवा चल रहा है। बहुत लोग सवाल पूछ रहे थे। सुबह बाबू कांग्रेस में आ चुके हैं, प्रकाश दास जी आ गए हैं। उससे पहले हमारे 3 महिला लीडर्स ने ज्वाइन किया आईपीएफटी से। आज मुझे बहुत अच्छा लग रहा है कि a huge portion of IPFT उनके under the leadership of Anant ji has joined in support for the candidates for the East and West, the Congress candidates, along with all our alliance partners, primarily on the condition that we are supporting the Citizenship Amendment Bill. আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 25 বছরের বহু চর্চিত মামলার নিষ্পত্তি হলো কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় অবৈধভাবে জমি দখল করে বসবাস করার অভিযোগ ছিল শেফালি দেবের বিরুদ্ধে। সোমবার আদালতের নির্দেশে জায়গার মালিক রানী দেবের হাতে জায়গা তুলে দেওয়া হয়। কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় কংগ্রেস অফিস সংলগ্ন গায়ত্রী রানী দেবের বহু প্রতীক্ষিত এবং শহরের বহু চর্চিত পুরনো মামলা 8 এপ্রিল শেষ হয়। গায়ত্রী রানী দেবের প্রায় 25 বছর ধরে 0.067 একর জায়গা শেফালি দেব অবৈধভাবে দখল করে বসবাস করছে। শুধু অবৈধভাবেই বসবাস নয়, অবৈধভাবে জায়গা দখল করে দোকান নির্মাণ করে দোকান ভাড়াও দিয়ে দেয়। গায়ত্রী দেবী কৈলাসহর আদালতে মামলা করে প্রায় 25 বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে কৈলাসহর আদালতের সিনিয়র ডিভিশন 1 এর বিচারক গায়ত্রী দেবীর পক্ষে রায় দেয়। আদালতের রায়ের 3 মাস পর আজ আদালতের কর্মী, সার্ভে কমিশনার, কৈলাসহর থানা এবং কৈলাসহর মহিলা থানা স্টাফরা ডোজার এনে শেফালি দেবীর ঘর এবং দোকান ভেঙে গায়ত্রী দেবীর হাতে তুলে দেয়। কৈলাসহরে পাইতুর বাজারের জায়গার এই মামলাটি পাইতুর বাজারবাসী সবাই জানে। অবৈধ ঘর এবং দোকান ভাঙার সময় পাইতুর বাজার এলাকায় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, গায়ত্রী রানী দেব এবং শেফালি দেব সম্পর্কে একই পরিবারের আপন জান, অর্থাৎ গায়ত্রী দেবীর স্বামী এবং শেফালি দেবীর স্বামী আপন 2 ভাই ছিলেন। বর্তমানে 2 ভাই পৃথিবীতে নেই। দখলমুক্ত করে সার্ভে কমিশনার বলেন, হইলো গায়ত্রী রানী দেব অ্যান্ড আদার্স, তারা কেস করছে। জায়গাটা হইলো শেফালি দেব দখল করে রাখছে। এটা থেকে আজকে এক্সিকিউশন কেস নাম্বার এক্সিকিউশন 15/3/2018। হ্যাঁ, ওই কেসে তারা গায়ত্রী রানী পাইছে কেসটা। টোটাল কতটুকু জায়গা? টোটাল হইলো আপনার 0.067 একর। 0.067 একর। তো আপনারা কি তাদের কাছে সমঝাই দিয়েছেন? আমরা সমস্ত জায়গা দখল কইরা এবার খালি কইরা, এখানে একটা দোকান আসলো এবং বাড়ি আসলো।
হ্যাঁ সমস্ত ভাঙ্গে আমরা ইয়েগুলো দখল করে দিয়ে দিচ্ছি। দখলমুক্ত করতে গিয়ে কি কোনো ধরনের সমস্যা? না, দখলমুক্ত করতে কোনো সমস্যা নাই, কারণ তারা কিছু সময় দেওয়া হয়েছে জিনিসটি বাইর করানোর, জিনিসটি সমস্ত বাইর করে নেওয়ার পরে আমরা তারা দখল করে দিচ্ছি। তো আপনারা আজকে দখলমুক্ত করার আগে কি যারা দখল করে আসছে তাদেরকে কোনো নোটিশ দিচ্ছিলেন? সমস্ত খবর তারা জানা আছে। 1 মাস আগে আমরা নিজেরা আয়াসরা করে দিয়ে গেছি যে এটা কিন্তু আপনারা কী ছাড়ছেন, উকিল বাবুর থেকে জানেন কেসে আসছেন। আমরা সামনের দিন আইলে কিন্তু পুলিশে হেল্প লই আইব, সার্ভে কমিশনার আইব, মাপ দিব। হ্যাঁ, তখন কিন্তু আর কিছু কোয়ানোর মতো নাই। 1 মাস আগে তারা জানাই দিয়ে গেছি, এমনকি দোকানের মধ্যেও জানাইছি, প্লাস বাড়ির মালিকরা জানাইছি। তা হয়তো এটা হলো পার্সোনালভাবে অফিসিয়ালি নন অফিসিয়ালি করছি, হয়তো মিউচুয়ালে যান, নতুবা যেটাই যান, কিন্তু আপনারা কি ছাড়ছেন নতুবা অন্য চিন্তা করেন। আমরা সামনের দিন আইলে কিন্তু এটার আপনার কথা কিছু রাখার মতো সম্ভব হইতো না। তারা প্রথম কইছিল আবার পরে যে টাইম দেওয়ানোর লেখা, টাইম দেওয়ানোর আমাদের ক্ষমতা নাই। টাইম নিতে গেলে জজ সাহেবের পারমিশন নিতে হইব। এটা কোন কোর্টের রায়? এটা হলো সিভিল জাজ সিনিয়র ডিভিশন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কংগ্রেস এবং আইএনপিটি জোটের উদ্যোগে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মার সমর্থনে সোমবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী বাজারে এক সভা সংঘটিত করে। এদিনের এই সভাতে 162 পরিবারের 807 জন ভোটার কংগ্রেস দলে যোগ দেয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস আইএনপিটি জোট পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী প্রজ্ঞা দেববর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব নিয়ে এক জনসভা সংঘটিত হয় তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী বাজারে। এই দিনের জনসভাতে উপস্থিত ছিলেন প্রার্থী তথা রাজকুমারী প্রজ্ঞা দেববর্মা সহ আইএনপিটি নেতা অনন্ত দেববর্মা। এদিন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করে কয়েকটি পরিবার। তিনি তার ভাষণে বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করেন। এদিন এই সভাতে 162 পরিবারের 807 জন ভোটার কংগ্রেস দলে সামিল হয়। এছাড়া এদিনের জনসভায় উপস্থিত ছিলেন আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল। कितना स्नेह है, क्या है हमारे लिए, ये देख हमको बहुत खुशी हो रही है। आपने जैसा सुना, त्रिपुरा में इतने सालों में जो कुछ खराब नहीं हुआ था वो अभी 1 साल में पूरा परिवर्तन आ गया है। जब से बीजेपी मोदी सरकार आई है 5 साल के यहाँ पे सरकार सेंटर में, आपने देखा है प्रॉब्लम्स सिर्फ दिल्ली में नहीं पूरा दुनिया में हो गया, और त्रिपुरा में 1 साल में पूरा ही चित्र बदल गया है। और यहाँ पे अभी लोगों को एक चेंज चाहिए, हमको ये समझना चाहिए। सीपीएम ने कुछ किया, बीजेपी ने कुछ नहीं किया। जैसे कि आप सुना, जैसे रणजीत दोनों बोल रहे थे कि उनको बुलाया गया, चुपके से बात किया और उनको यहाँ छोड़ के उनको ज्वाइन करेंगे। जब उन्होंने मना किया तो अब सब उसके पीछे है। ऐसा ही हुआ सब लोगों के लिए। तो তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগরে সোমবার ভোট প্রচার করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন পানিসাগর মুক্ত মঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। যে একতা তৈরি করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা, একে তারা ধ্বংস করার চেষ্টা করলো। কারণটা কি? সরকারে আবার আসতে হবে, কাজে মানুষের যে একতা এটা ভাঙতে হবে। ভাঙতে গেলে পর এই যে ধর্ম সম্প্রদায়ের যে বিষাক্ত অস্ত্রটা, এই অস্ত্রটা ব্যবহার না করলে চলবে না। এটা ব্যবহার করে তারা এই সর্বনাশের দিকে ভারতবর্ষকে ঠেলে দেবে। আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ কথা কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ।
গণতন্ত্র মানে কি? আমরা সবাই কথা বলবো, শুধু সরকার পক্ষের লোক কথা বলবে না, বিরোধীরাও কথা বলবে, যারা দল করে না তারাও কথা বলবে, নিজের মনের ভাব ব্যক্ত করবে, সমালোচনা করবে। সরকার বললেই সবকিছু হা বলতে হবে এমন কোন কথা নয়। সরকারের যে বক্তব্যের সঙ্গে একমত না সেই মানুষ নাও বলতে পারবে। এটার নাম গণতন্ত্র। আর গণতন্ত্র মানে 5 বছর পর সরকার তৈরি করবে, যারা সবচেয়ে বেশি আসন জিতবে তারা সরকার তৈরি করবে। এই জায়গাটায় তারা আঘাত করবে। ওই যে আমি এতক্ষণ আপনাদের সামনে যা বললাম, এই আঘাতের মধ্য দিয়ে গণতন্ত্রটাকে তারা সংঘাত করতে শুরু করবে। বিধানসভার নির্বাচন আমাদের পাশের রাজ্য মণিপুর 2টো আসন জিতেছে। কি করে বিজেপি সরকার বলুন তো? অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী, টাকা দিয়ে, লোক দেখিয়ে, দল ভাঙিয়ে, মন্ত্রী বানাবার প্রলোভন দেখিয়ে সরকার তৈরি করে। এটা তো হওয়া উচিত না। আমাদের গোয়া তো এরকম করেছে, অরুণাচল এরকম করেছে, উত্তর পূর্বাঞ্চলে তার দৃষ্টান্ত। তাহলে কি হলো? তারপরের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক গৃহবধূর ঘটনা পানিসাগর মহকুমার রামনগর এলাকার। জানা যায় গৃহবধূর নাম সুপ্রিয়া মালাকার। মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিতা দিলীপ মালাকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর এলাকার বাসিন্দা চিরঞ্জীব মালাকারের স্ত্রী সুপ্রিয়া মালাকারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে মৃতা সুপ্রিয়া মালাকারের পিতা ভুইয়াচুরি পেচারতোল থানা নিবাসী শ্রী দিলীপ মালাকার পানিসাগর থানায় গতকাল 7 এপ্রিল পানিসাগর থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ বলে বলা হয়, কন্যা সুপ্রিয়া মালাকারকে চিরঞ্জীব মালাকার গত কার্তিক মাসের 27 তারিখে নিয়ে পালিয়ে যায় এবং 30 তারিখে দিলীপ মালাকারের পিতা এবং কাকারা সুপ্রিয়ার বাবাকে জানান যে তিনি তার মেয়েকে তাদের বাড়িতে আছে এবং 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত সুরক্ষিত থাকবে তাদের হাতে বলে তিনি কথা দেন। 18 বছরের পর স্বামী হিসেবে চিরঞ্জীব মালাকারকে বিবাহ করেন। উভয় পক্ষই বিবাহে সম্মতি প্রকাশ করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। তারপর গত মঙ্গলবার 2রা এপ্রিল 2019 ইংরেজি গ্রামের কতিপয় ব্যক্তির নিকট তার পিতা জানতে পারেন ওনার মেয়ে আত্মঘাতী হয়েছে এবং মেয়ের শ্বশুরবাড়ি এসে মেয়ের পরিবারের কাছে জানতে পারে চিকিৎসার জন্য বহিরাজ্যে তাকে নেওয়া হয়েছে। জানতে পারে নিজ বাড়ি এসে কোনো খবরাখবর ছাড়াই মেয়ের জন্য উদ্গ্রীব হয়ে রইলেন এবং 4/4/2019 তারিখে হঠাৎ মেয়ের শ্বশুরবাড়ি এসে মেয়েকে দেখে যেতে বলা হয়। খবর পেয়ে মৃতা সুপ্রিয়ার বাবা মেয়ের শ্বশুরবাড়িতে এসে দেখতে পান ঘরের বারান্দায় মৃত অবস্থায় ওনার মেয়ে শুয়ে। এদিকে শ্বশুরবাড়ির লোকদের বক্তব্য, সুপ্রিয়া নিজে আত্মহত্যার চেষ্টা করে গলায় ফাঁস দিয়েছিল। তারপর তাকে তীর্থই হাসপাতাল এবং ধর্মনগর জেলা হাসপাতালে থেকে মাকুন্দা হাসপাতাল, শিলচর, শিলং, তারপর গৌহাটি পর্যন্ত সুচিকিৎসার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, মৃতার শাশুড়ির বয়ান অনুযায়ী মৃতা সুপ্রিয়া যে জায়গায় গলায় ফাঁস লাগিয়েছিল সেখানে একজন মানুষ ঝুলন্ত অবস্থায় থাকা সম্ভব নয়। এসব হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে মৃতা সুপ্রিয়া মালাকারের পিতা শ্রী দিলীপ মালাকার পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় থানার বাবুরা দিলীপ মালাকারের মৃত মেয়ের কিভাবে সুবিচার পাইয়ে দেন। গামছা দিয়া গলাতে ফাঁসি লাগাইছে আপনার ছেলের বউ। ফাঁসিটা কোন জায়গায় লাগাইছিল? এই বাসে দেখি দেখি আমারে দেখান। আপনি ওইখানে উঠেন, উঠে আঙ্গুল দিয়ে দেখান কোন জায়গায়। ওইটাতে উঠেন না, আপনি ওইটাতে উঠেন, উঠে আঙ্গুল দিয়ে দেখান কোন জায়গায় দড়িটা লাগাইছে, গামছাটা। ওই জায়গাতে গামছা লাগাইছে, লাগাইয়া হ্যাং করছে, মানে লকটিছে, গলাত লাগাইছে, লাগাইয়া এই এখানে লকটিছে। আচ্ছা, আপনারা তখন কোন জায়গায় আছিলেন? আপনি তখন আমি স্নান করিয়া কাপড় মেলিয়া দিয়া পিছনে গেছি, কাপড়টা এমনি গুজিয়া রাখছি, এটা ঠিক করার লাগে গেছি পিছনে। তো আপনারা পরিবারে কতজন আছিল এই সময় বাড়িতে? তখন স্যার আমরা পরিবারে মাঝে আমার ছেলে আসলো না বাড়ি, ও আমরা 3 জন। বাড়িতে কতজন আছিল? ও আমি, আমার স্বামী আর ছোট মাইয়া একটা। তারা কই জায়গায় আছিল? ও মাইয়াটা আসলো বাইরে আর আমার স্বামী আসলো ঘর।
তো তারা দেখছে না নি গোলা না স্যার তাই সবসময় দরজা লাগাইয়া ঘরে ঘুমাই থাকে ডেইলি দুপুরের সময় স্যার ঘুমাই থাকে তো আওয়াজ হইছে নি আওয়াজ হইছে না এরপরে ও আমার ছোট্ট মাই আইয়া একটু শব্দ পাইছে পাইয়া গিয়ে আমারে দৌড়িয়া কইছে মা মা ঘর কিতার শব্দ হইছে ও দৌড়িয়া আইয়া ডাকছে আমি বউরে সুপ্রিয়া সুপ্রিয়া দরজা খুলো কইয়া যখন ডাক শব্দ করলে না এরপরে জানালা আসলো তখন আত্রা দিবা জানালা ভাঙছি তখন স্যার দেখছি না এরপরে দিয়া দরজা ভাঙ্গা তাইছি তখন আমার ছেলে দৌড়ি আইসে বাইক লিয়া আর পর আমার ছেলে কইছি বাবা দেখ তোর বউ ঘরে মেজে ঘুমাইছে নাকি ডাকি আর দরজা খুলে না ও তখন আমার ছেলে তখন স্যার তখন আমার ছেলে স্যার ডাকছে সুপ্রিয়া সুপ্রিয়া দরজা খুল আনিলে কিন্তু দরজা ভাঙ্গি লাইমু দরজা ভাঙ্গি লাইমু লাত মারিয়া দরজা খুল ও খুলছে না ওই সময় দিবা যখন কইছে তখন খুলছে না এরপর লাত মারি ভাঙ্গি লাইছে দরজা ভাঙ্গিয়া ও তখন ফাঁকে দিয়া দেখে সুপ্রিয়া তখন কইছে মা গো মা সুপ্রিয়া তো মরে গেছি তখন ঘটনা আমরা পরস্পর জানতে পাইলাম যে আমরার মাইয়া আত্মহত্যা করছে। আচ্ছা তারা আমরা কইছে কত তারিখ এটা আমরা জানছি যে ধরেন 2 তারিখে জানছি আর এই মাসের 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখ জানছি। কে জানাইছে ছেলের বাবা জানাইছে। কি কইছে আমরা ফোনে কইছে আমরা আওয়ানের লাগিয়া আমরা কইছি আমরা সম্ভব না এটা আমরা তোমরা বাড়ি ঘরে নাই বাইও বাড়িতে নাই আমিও বাড়িতে নাই আজকে আইতাম পারমু কিটা ঠিক নাই তখন কইছে না আওয়ান লাগবো না আইলেও অসুবিধা হইল তখন আমার বাড়ির লগে কথা কইছে কোয়া করে কইছে যে সন্ধ্যার সময় আইলে হইব এদিন হইব এতটুকু জানি কি ঘটনাটা কইছে না কইছে না এরপরে যখন আপনারা আইছিলেন নি তাই আইসি এরপরে আবার আপনারা ফোন করছে আবার ফার্দার বেটায় শর্টকাট কথা কোন আইছিলেন নি আইসি কইছে আমরা আইয়া কি দেখছেন আইয়া দেখছি খবর পাইছি যে বিলতই হাসপাতালে এখন বিলতই এখানে নাম কয় না আপনার মেয়েরে দেখছেন নি না মেয়েরে পাইছি না জিগাইছেন না মেয়ে কই জিগাইছি আমরা ইয়া পরে জিগানি পরে কইছে বিলতই হাসপাতাল। আচ্ছা এরপরে আপনারা গেছেন কি বাড়ি বিলতই হাসপাতাল গেছি গিয়া মাইয়া পাইছি না এরপরে ধর্মনগর হাসপাতাল কইছে গেছি নয়ন গিয়া পাইছি না না ভাইয়া তার সাথে আর যোগাযোগ করছেন না করছি আমরা ইয়া করা করে মাইয়া কই তখন কইছে তারা শিলচর না গুয়াহাটি তখন আপনারা বাড়িতে গেছেন আমরা বাড়িতে গেছি এরপরে কিতা জানছেন এরপরে পরস্পর মোবাইল তার সুইচ অফ এরপরে গ্রামের অঞ্চলের মানুষের কাছে খবর আবার লইয়া জানি মাইয়া শিলচার এরপরে আমরা কোথায় কোথায় গেছি গিয়া পাইছি ভাইয়া দেখি আমরা এখান থেকে জানছি লইয়া যার কি শিলং লইয়া যার কি শিলং থেকে আবার গেছে গুয়াহাটি লইয়া শুনছি এরপরে যতদিন মারা গেছে মাইয়া যেদিন তারা কষ্ট করে এদিন আমরা ফোন করে কইছে যে মনে চাইলে দেখতাম মাইয়া আমরা তার বাপে আইয়া কিতা দেখছেন আইয়া দেখছি মাইয়া তারা বারিন্দাত ডেড বডি হলাইছে ডেড বডি মাইয়ার চেহারা দেখি কি বুঝছেন যে কয়দিন আগে মারছে যে চেহারা দেখি আমরা বুঝলাম যে মাইয়াটা 4-5 দিন আগের মরা হইব আর তারা কইছে যে মাইয়াটা আমরা ফাঁসি লাগিয়ে মারা গেছে আমরা তো 4-5 দিন আগে হলে তো মরার মধ্যে দুর্গন্ধ লাগবো বা অপসবো গন্ধ পাইছি আমরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে সোমবার আগরতলায় এক র্যালি সংঘটিত করে সিপিআইএম দল। এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চন্দ্রপুর আইএসবিটিতে এসে সমাপ্ত হয়। আসন্ন লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শক্তিশালী করতে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে সোমবার র্যালি করল সিপিএম। এদিন মেলার মাঠ থেকে প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে নিয়ে র্যালিটি শহর পরিক্রমা করে মঙ্গলবার সড়ক প্রচারের শেষ দিন। তার আগে দলীয় প্রার্থী সমর্থনে এই মিছিল বলে জানান সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। এই প্রচার র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চন্দ্রপুর আইএসবিটিতে এসে শেষ হয়। মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। কর্মচারী ভোটে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। মানুষকে ভোটদান অবাধে দেওয়ার পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আজকে আমাদের তো আগামীকালকে তো সড়ক প্রচারের শেষ দিন, কিন্তু কালকে যেহেতু আমাদের বিভিন্ন অন্য প্রোগ্রাম আছে, তাই আমরা আজকে সড়ক প্রচারের শেষ দিনের আগের দিন বেছে নিয়েছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে বটতলা হয়ে আমাদের মিছিল চন্দ্রপুর আইএসবিটিতে গিয়ে শেষ হবে। ওরা যারা দেখছি জনগণের মধ্যে অভূতপূর্ব সারা, মানুষ তো আপনাদের মিটিং আপনারা দেখেছেন, কিন্তু
একটা বিষয় যেটা হচ্ছে, এখনও বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্ট আমাদের আসছে যে মানুষ নির্বিঘ্নে বেরিয়ে ভোট দিতে পারবে কিনা। গতকাল রাত্রেও এরকম আক্রমণ হয়েছে অন্তত জিরানিয়া মহকুমাতে। আমাদের একটা পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, তালা ভেঙে বাইরে এনে আগুন দিয়েছে। আমাদের একজন লোকাল কমিটি মেম্বার, তার এটা খাবারের দোকান ছিল হোটেলের মতো, এটাকে জ্বালিয়ে দিয়েছে খয়েরপুর এলাকায়। সংখ্যালঘু এলাকাগুলিতে বিভিন্ন জায়গাতে খ্রিস্টান এবং মুসলিম আক্রমণ সংঘটিত। আজকে উদয়পুরে একটু আগে খবর পেলাম, যারা কর্মচারীদের ভোটের জন্য তো এজেন্ট দিতে হয়, সে এজেন্ট ঢুকতে পারেনি, তাকে ওইখানেই মেরেছে। এটা পরিস্থিতি বাতাবরণ তৈরি করছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বিজেপি। তারা প্রত্যেক জায়গাতে আজকে গুন্ডাদের লেলিয়ে দিচ্ছেন, যাতে মানুষ সন্ত্রস্ত করা, ভোটাধিকার করা, বিভিন্ন জায়গাতে বোমাবাজি করছে, যাতে মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে না আসে। তারপরেও যেভাবে মানুষ বেরিয়ে এসছে, আমরা বলবো যে মানুষ যদি নিশ্চিতে ভোট দিতে পারে, যেটা বারবার নির্বাচন কমিশন বলছে, তার অ্যারেঞ্জমেন্ট থাকলে আমাদের জয় সম্পর্কে আমরা নিশ্চিত। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। সোমবার আসামের রূপহীহাটে অনুষ্ঠিত হয় কংগ্রেসের নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান বক্তা ছিলেন আসামের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। আসামের 11 নং কলিয়াবরে রূপহীহাটের বিভিন্ন জায়গায় জোরদার নির্বাচনী প্রচার চালালেন আসামের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। এজিপি বিজেপিকে তীব্র সমালোচনা করেন তিনি। আজকে সভাতেই এজিপি দলের আনোয়ার হোসেনের সাথে প্রায় 13 শতাধিক এজিপি কর্মী কংগ্রেস দলে যোগ দেয়। নওগাঁও প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার রাজধানীর বটতলা বাজারে ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। এদিন তার সাথে ছিল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাশাপাশি বক্সনগরে এক যোগদান সভার মধ্য দিয়ে বিজেপি দলের উপপ্রধান সহ মোট 255 জন ভোটার কংগ্রেস দলে যোগ দেন। আর মাত্র কয়েকটি ঘন্টা তারপরই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে শেষ হবে সড়ক প্রচার। সড়ক প্রচারের অন্তিম লগ্নে ভোট প্রচারে ঝড় তুললেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। সোমবার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি রাজধানীর বটতলা বাজারে ভোট প্রচার চালান।
বটতলা বাজারে গিয়ে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বটতলা বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি এই দিন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রয়াস চলছে, এমনকি দাদন বিলিরও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, এই রাজ্যের মানুষ দুহাত ভরে জাতীয় কংগ্রেসকে আশীর্বাদ করছে। আজকে নির্বাচনের প্রায় অন্তিম লগ্ন, আগামীকাল বিকেল 4টায় আমাদের প্রচার শেষ হবে। বিশেষ করে এই পশ্চিম ত্রিপুরা আসনে 11ই এপ্রিল নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা দিল্লিতেও ক্ষমতায় নেই, জাতীয় কংগ্রেস রাজ্যেও ক্ষমতায় নেই। শুধু জনসাধারণের আশীর্বাদ, তাদের শুভেচ্ছাকে মূলধন করে আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে আছে। আর যে ধরনের দুর্নীতির এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার জন্য যে পরিমাণ দুর্নীতির সঙ্গে তারা দুর্নীতি করছে, সেগুলো বলার অপেক্ষা রাখে না। সারা রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এক সমাবেশ হয় বক্সনগর ইংরেজি মাধ্যম স্কুল মাঠে। সভায় 61 পরিবারের 225 জন ভোটার কংগ্রেস দলে সামিল হন। তাদের দলে বরণ করেন প্রার্থী সুবল ভৌমিক, বিল্লাল মিয়া সহ নেতৃবৃন্দরা। তাদের মধ্যে ছিলেন বিজেপি উপপ্রধান সদস্য সহ দলের প্রাক্তন জেলা সহ সভাপতি। जब शाम का पहले लौटता है ये भोला भोला नहीं है। সকালের ভোলা সন্ধ্যার আগে বাড়িতে ফিরে এসেছি, আপনাদের কাছে ফিরে এসেছি। এই পার্টি ত্রিপুরায় হবে না, কোনো দিনও হবে না। আমরা আশ্চর্য হয়ে যাই, এখানকার মাটির গন্ধ পায় না ওরা, কি করে পাবে? মুখ্যমন্ত্রী তো প্যারাশুট দিয়ে নেমেছেন এই মাটিতে, আকাশ থেকে। মাটি থেকে উঠলে বুঝতে পারতেন মাটির মানুষের দুঃখ কষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে সোমবার উদয়পুরে এক বিশাল মিছিল সংঘটিত করল বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে সোমবার দুপুরে উদয়পুর চন্দ্রপুরে বিজেপির সুবিশাল এক মিছিল বের হয়। মিছিলটি চন্দ্রপুর, বেলতলি, কাঁঠালতলি এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তপন সূত্রধর, বিনয় দাস, শুক্লা মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মিছিলে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। আজ যারা ভোট দিতে পারেননি তারা মঙ্গলবার ভোট দিতে পারবেন। পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের জন্য সোমবার পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়। রাজ্যের 8টি জেলার ফ্যাসিলিটেশন সেন্টারগুলিতে ভোট গ্রহণ করা হয়। এদিন কেউ ভোট দিতে না পারলে মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত তিনি ভোট দিতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভোট দিতে পারবেন না তাদের পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে, আবার ডাকযোগেই তা ফেরত আসবে। এই ফ্যাসিলিটেশন সেন্টারে এদিন পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হয়। পুলিশ, টিএসআর এবং ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মী রয়েছেন তাদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হয়। সকাল 9টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়। মোট 5টি দল পোস্টাল ব্যালটে ভোট দেয়। এর মধ্যে জিরানিয়া ও মোহনপুরের একটি দল এবং সদরের 3টি দল রয়েছে। এই বিষয়ে জানান নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিকরা। আজকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 3টা সাবডিভিশনের পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টার এই উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে এখন পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। আজকে পুলিশ, টিএসআর এবং ফায়ার সার্ভিসের যারা লোক আছেন তাদের পোস্টাল ব্যালট এখানে হচ্ছে। সকাল 9টা থেকে পোস্টাল ব্যালট শুরু হয়ে গেছে। তো এখানে মোট 5টা টিম এই পোস্টাল ব্যালট নিচ্ছেন। জিরানিয়া থেকে একটা টিম, মোহনপুর থেকে একটা টিম এবং সদর থেকে 3টা টিম। এবং সকাল 9টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন এবং ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে এবং চলছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।